ডিয়ার স্টুডেন্টস, এখন তোমাদের সঙ্গে আলোচনা করব প্রিভিয়াস ইয়ার্স ম্যাথস কোশ্চেন পেপার সলিউশন। বিগত বছরে মাধ্যমিকে কী টাইপের প্রবলেম এসেছিল সেগুলো যদি জানো তোমরা, তাহলে তোমাদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে যে তোমরা সেই টাইপের প্রবলেমগুলো সলভ করতে পারছো কিনা, বা কোথায় তোমার দুর্বলতা আছে, কোনগুলো তোমাকে আরেকটু ভালো করে দেখতে হবে। তাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো জানা দরকার, বা সেই টাইপের প্রবলেমগুলো কিভাবে সমাধান করতে হবে সেটা জানা দরকার। তাই এসো আজকে আমি 2022-এ মাধ্যমিক পরীক্ষায় কী কী প্রশ্ন এসেছিল সেইগুলো নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা, এই তিনটে টাইপের প্রবলেম নিয়ে। প্রথমে হচ্ছে এমসিকিউ। এমসিকিউটা প্রথমে দেখো, প্রবলেম যেটা দেওয়া আছে একের প্রবলেমটা, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%। মনে রাখো, জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা হবে। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার বলেছে, তাহলে বৃদ্ধি যখন হয় তখন ফর্মুলা কি আমাদের, p × 1 + r/100 হোল টু দ্য পাওয়ার n, যেখানে পিটা হচ্ছে এখানে আমার গ্রামের বর্তমান জনসংখ্যা, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার, আরটা হচ্ছে 2%। তাহলে আরের জায়গায় আমার কত হবে, আরের জায়গায় হবে 2%। আমি দেখো তাহলে p × 1 + আরের জায়গায় লিখলাম 2r/100 হোল টু দ্য পাওয়ার n, কেননা n বছরই এখানে আছে, শুধুমাত্র আরের জায়গায় 2r হবে। ইকুয়াল টু কত, এই 2 দিয়ে যদি 100কে কাটো তাহলে 2 × 1 = 2 আর 50 দিয়ে 100, তাহলে p × 1 + r/50 হোল টু দ্য পাওয়ার n। তাহলে আমাদের অপশান বি হচ্ছে উত্তর। বোঝা গেল? এবার আমরা দ্বিতীয় অঙ্কটা দেখি। এটা খুব সোজা অঙ্ক ছিল, শুধু আরের জায়গায় 2% দেয়া ছিল। দ্বিতীয়টা দেখো, ফতিমা, শ্রেয়া ও স্মিতা তিনজনে মোট 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। তাহলে তিনজনে মোট দিয়েছে 6000 টাকা। 1 বছর পরে ফতিমা, শ্রেয়া ও স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা পায়। তাহলে বুঝতে পারছো, ফতিমা পাচ্ছে 50 টাকা, শ্রেয়া পাচ্ছে 100 টাকা, স্মিতা পাচ্ছে 150 টাকা। স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে কত টাকা? এখানে 4টে অপশান দেওয়া আছে, তাহলে তার মধ্যে কত টাকা স্মিতা ব্যবসায় নিয়োজিত করে। এখন এখানে আমাদের দরকার কি, এই যে ফতিমা, শ্রেয়া এবং স্মিতা ব্যবসায় তারা কত টাকা লভ্যাংশ পেল, সেই লভ্যাংশের অনুপাতটা দরকার। লভ্যাংশের অনুপাতটা তাহলে আমি বার করবো, ফতিমা, শ্রেয়া, স্মিতার প্রাপ্ত লভ্যাংশের অনুপাত। দেখো, ফতিমা 50 টাকা পেয়েছে, সেখানে 50 লিখলাম, ইস্টু শ্রেয়া পেয়েছে 100 টাকা, 100 লিখলাম, স্মিতা 150 টাকা, 150 লিখলাম। এবার 50 দিয়ে সব কটাকে কাটাকাটি করে দিলাম, 50 একে 50, 50 2 100, 50 3 150, এই হলো তাদের লভ্যাংশের অনুপাত। এবার স্মিতার আনুপাতিক ভাগ হার কত? এখানে স্মিতা কত নম্বর রয়েছে? 3 নম্বর, তাহলে 3 ভাগ কতর মধ্যে, 1 + 2 + 3, তাহলে 3 আর 3 6, তাহলে 3 উপরে নিচে 1 + 2 + 3 অর্থাৎ 3 6। এটা কাটাকাটি করলে 1 2। এবার স্মিতা তাহলে ওই ব্যবসায় নিয়োজিত করে কত? মোট তারা 6000 টাকা নিয়োজিত করেছে। স্মিতার আনুপাতিক ভাগ হার হচ্ছে 1 2, তাহলে 1 2 দিয়ে গুণ করে দাও, দিলে এটা কাটাকাটি করলে হচ্ছে 3000 টাকা। অপশান সি আমাদের অ্যান্সার, অপশান সি 3000 টাকা। ঠিক আছে, এবারে আমাদের 3 নম্বর প্রবলেম বলেছে a/b = 2:3, b/c = 5:8, c/d = 6:7 হলে a/d কত হবে? এখন দেখো, এখানে আমাদের a থেকে d পর্যন্ত অনুপাত দেওয়া আছে, আর দুটো প্রান্তের, এখানে a আর এখানে d, এই দুটোর অনুপাত বার করতে বলা হয়েছে। যখন এরকম থাকবে, দুটো প্রান্তের যারা রয়েছে, অর্থাৎ এখানে a রয়েছে আর d রয়েছে, তাদের অনুপাত যখন বার করতে বলবে তখন কি করবে, সেইগুলোকে গুণ করে দেবে। অর্থাৎ a/b মানে কি, a/b, ইন্টু b/c মানে কি, b/c, ইন্টু c/d মানে কি, c/d। এবার এগুলোকে আমরা ভগ্নাংশ লিখলাম, এই অনুপাতগুলোকেও তাহলে ভগ্নাংশ লিখতে হবে। a/b কত ছিল? 2:3, তাহলে ওকে লিখলাম 2/3, ইন্টু b/c কত? 5/8, তাহলে ওটাকে 5:8, তাকে লিখলাম 5/8, ইন্টু c/d কত? 6:7, তাকে লিখলাম 6/7। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব, করে আমরা পাচ্ছি 5/14।
অর্থাৎ a/d ইকুয়াল টু কি 5/14। তাহলে a/d ইকুয়াল টু 5/14 হলে তারা আমরা এখান থেকে লিখতে পাচ্ছি a/d ইকুয়াল টু 5/14। আমাদের অপশান ডি হচ্ছে আমাদের অ্যান্সার 5/14। ঠিক আছে, এবার আমরা তারপরে প্রবলেমটা দেখি। 4 নাম্বার প্রবলেম। এটা 4 নাম্বার প্রবলেমটা কি বলেছে দেখো একটু ভালো করে। বলেছে ও কেন্দ্র বৃত্তে PQ একটি ব্যাস, তাহলে PQটা হচ্ছে ব্যাস আর বৃত্তের ওপর একটি বিন্দু, তাহলে 8টা বৃত্তের ওপর একটা বিন্দু। PR আর RQ এরা সমান হলে RPQ এর মানটা কত হবে। তা প্রথমে আমাদের ছবি আঁকতে হবে একটা। প্রথমে একটা বৃত্ত আঁকা হয়েছে, এই বৃত্তটা হচ্ছে ও কেন্দ্র বৃত্ত, এটা হচ্ছে ও কেন্দ্র। এবারে বলা হয়েছে PQ একটি ব্যাস, তাহলে PQটা কি কেন্দ্র দিয়ে গেছে, যায় PQ একটা ব্যাস হয়ে গেল। আর বৃত্তের ওপর বিন্দু থাকো, আর বৃত্তের ওপর একটা বিন্দু নেওয়া হয়েছে। এবার বলা হয়েছে PR আর RQ সমান। দেখো PR মানে এইটা PR আর RQ মানে হচ্ছে এইটা, এই দুটো সমান বলে দিয়েছে। RPQ তাহলে RPQ এই কোণটা কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে দেখো এখানে আমাদের এই যে ত্রিভুজটা PRQ ত্রিভুজটা, এই ত্রিভুজটার কটা কোণের মান পাচ্ছি আমরা সেটা দেখি। দেখো প্রথমে আমরা এই PRQটা এটা কিন্তু পেয়ে যাচ্ছি, কেন এটা তো ব্যাস, তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ কি সমকোণ, তাহলে কোণ PRQ সমান 90 ডিগ্রি, এটা অর্ধবৃত্তস্থ কোণ। এবারে বলা আছে PR আর RQ এই দুটো সমান, তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে ওদের বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে PR এর অপোজিট কোণ হচ্ছে এইটা, আর RQ এর বিপরীত কোণ হচ্ছে এইটা, তাহলে এই দুটো কোণ কি হবে সমান হবে। অর্থাৎ কোন কোণগুলো, এটা হচ্ছে RPQ এবং RQP, অর্থাৎ এই কোণটা RQP এরা সমান। তাহলে এরা দুজনেই সমান, এদের মানটা কত হবে। দেখো এই তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রিটা বাদ দিলে যত পড়ে থাকবে সেটা এই দুটো কোণের সমষ্টি, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 180 ডিগ্রি থেকে -90 ডিগ্রি এই কোণটা বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে তাকে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 180 থেকে 90 বাদ দিলে 90, তাকে 2 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি। বোঝা গেল, তাহলে সেটাই হলো আমাদের কোণ RPQ, অর্থাৎ অপশান ডি হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে নেক্সট আমাদের হচ্ছে 5 নম্বর প্রবলেম। 5 নম্বরটা বলেছে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক সংখ্যা। দেখো দুটো বৃত্ত, তাই তো, তাহলে দুটো বৃত্ত ধরো এই একটা বৃত্ত আছে আর এই একটা বৃত্ত আছে, এরা কাউকে স্পর্শও করেনি ছেদও করেনি, তাহলে এদের সাধারণ স্পর্শক, এই দুটো সাধারণ স্পর্শক কত। সাধারণ স্পর্শক মানে কি, যে স্পর্শকটা দুটো বৃত্তেরই হবে, এটা একটা সাধারণ স্পর্শক হবে, এটা একটা সাধারণ স্পর্শক হবে, এটা টাচ করবে এটা। আবার ধরো যদি এটাকে কোণাকুণি তির্যক স্পর্শক করো, এরকম একটা হচ্ছে কি স্পর্শক হবে। তাহলে কটা হলো, একটা, দুটো, তিনটে, আর একটা হচ্ছে এই বরাবর যদি এটা বেঁকে গেল লাইনটা, জাস্ট এটা আসবে, এটা হচ্ছে 4টে। তাহলে মোট তাহলে কটা, 4টে আমরা স্পর্শক পাবো। ঠিক আছে, 4টে সাধারণ স্পর্শক পাবো। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের 6 নাম্বার প্রবলেম। 6 নম্বর প্রবলেমটা দেখো বলেছে যে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হবে। এখন গোলকের আয়তনের ফর্মুলা কি, গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই r³ এত ঘন একক, তাই তো। তাহলে আমার কি দরকার, আরটা দরকার। আরটা কি, গোলকের ব্যাসার্ধ। আমাকে এখানে বলে দিয়েছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে এই 2rটাই হচ্ছে কি ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে আমাদের 4/3 পাই r³ এই ফর্মুলায় ফেলে দিই, ব্যাসার্ধের জায়গায় তাহলে কত বসবে, 2r বসবে। তাহলে নিরেট গোলকের আয়তন 4/3 পাই, আর এর জায়গায় 2r, তার হোল কিউব এত ঘন একক, ইকুয়াল টু 4/3 পাই, এই 2r হোল কিউব করলে 2 এর কিউব করলে 8, আর r এর কিউব করলে r³। এবারে 4 আসতে 32 বাই নিচে 3 পাই r³ এত ঘন একক। অপশান এ হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রবলেম। নেক্সট হচ্ছে 2-এর দাগের, এগুলো হচ্ছে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। ঠিক আছে, তো শূন্যস্থান পূরণে দেখো প্রথম যেটা আছে 1 নম্বর, যেটা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8%, চক্রবৃদ্ধি সুদের হার 8%, প্রথম বছরের মূলধন হচ্ছে p টাকা, দ্বিতীয় বছরের মূলধনটা কত হবে।
তা দ্বিতীয় বছর মানে কি, আমার ওই যে পি টাকাটা R% হারে 1 বছর খাটবে, খাটার পরে যে আমি সবৃদ্ধি মূলটা পাবো সেটাই হবে দ্বিতীয় বছরের মূলধন। তাহলে সেটা কি, পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দ্য পাওয়ার কত, 1 হয়। তার মানে 1 না লিখে আমরা পি ইন্টু 1 প্লাস R/100 এটাই লিখব। ঠিক আছে, এবার বলেছে যে 7√11 একটি কি সংখ্যা। এটা একটা অমূলদ সংখ্যা। দেখো রুটের মধ্যে যেটা রয়েছে সেটাকে তুমি রুটের বাইরে বার করতে পারছো না, তার মানে ওটাকে P/Q আকারে ওটাকে লেখা যাবে না, তাহলে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। নেক্সট বলছে কোনো গোলকের ব্যাসার্ধ আর আয়তন ভি হলে ভি প্রপোর্শনাল কি হবে, R³ হবে। কেননা দেখো আয়তন ইকুয়াল টু গোলকের আয়তন 4/3 পাই R³। ঠিক আছে, এখন এইটা তো আমাদের ধ্রুবক, অর্থাৎ 4/3 পাই, তাহলে 4/3 পাই যদি ধ্রুবক হয়, ভিটা প্রপোর্শনাল এখানে কি পড়ে থাকছে, R³। তাহলে সেই জন্য হচ্ছে এটা R³ সঙ্গে এটা ভেদে থাকবে, সরল ভেদে থাকবে। এবার 4 নম্বর প্রবলেম, দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। অর্থাৎ অনুরূপ বাহুগুলোর যেমন ধরো এখানে ABC আর একটা ধরো আছে, জাস্ট ছবিটা একটু জাস্ট বোঝানোর জন্য যাই হোক আঁকছি, একটু দেখো PQR। তাহলে AB/PQ, AB/PQ সমান BC/QR, BC/QR সমান AC/PR, AC/PR। তাহলে এই যে অনুপাতগুলো সমান হলো, তার মানে হচ্ছে অর্থাৎ সমান হলে তখন ত্রিভুজগুলো সদৃশ হবে, অর্থাৎ সমানুপাতি হবে, অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। 5 নম্বর হচ্ছে একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ। তোমরা একটা উপপাদ্য করেছো যে একটা বৃত্ত, সেই বৃত্তের মধ্যে যদি কোনো চতুর্ভুজ এটা টাচ করবে, কোনো চতুর্ভুজ থাকে, তাহলে সেই চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হয়, বিপরীত কোণগুলো পরস্পরের সঙ্গে সম্পূরক হয়। এখানে হচ্ছে এই কোণটার সঙ্গে এই কোণটা সম্পূরক, এই কোণটার সঙ্গে এই কোণটা সম্পূরক, তার মানে কি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এই যে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো তাহলে কি হবে, সমবৃত্তস্থ হবে, অর্থাৎ একই বৃত্তের মধ্যেই হবে, সেটা বোঝা গেল। নেক্সট প্রবলেম, নেক্সট 6 নম্বর প্রবলেম, সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম কি। দেখো সমকোণী চৌপলের সবকটাই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান হচ্ছে, তার মানে হচ্ছে কি লুডোর ছক্কা ধরো একটা, তাহলে সেটা ঘন। আচ্ছা নেক্সট প্রবলেম, 3 দাগে সত্য ও মিথ্যা। সত্য মিথ্যা আমাদের দেখতে হবে কোনটা কি। অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার। দেখো অংশীদারি কারবার করতে গেলে আমাদের অন্তত 2 জন যদি হয়ে যায়, কমপক্ষে 2 জন যদি হয়, তাহলেই তো 2 জনে ব্যবসা করতে পারবে। তাহলে 3 জন হয় সেটা মিথ্যা, সেটা সত্য নয়। আসল ও সবৃদ্ধিমূলের মধ্যে সম্পর্কটি হলো আসল লেস সবৃদ্ধিমূল। দেখো আসলটা হচ্ছে সবসময় সবৃদ্ধিমূলের থেকে ছোটই হবে, কেননা আসলের ওপরে রেট অফ ইন্টারেস্ট দিয়ে আমরা অর্থাৎ সুদ পাচ্ছি, পেয়ে তার সঙ্গে যোগ করছি, করে সবৃদ্ধিমূলটা পাচ্ছি, অর্থাৎ আসলের সঙ্গে সুদটা যোগ হচ্ছে, তার মানে কি আসলের সঙ্গে যোগ হচ্ছে মানে সেটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা ঠিকই আছে। নেক্সট প্রবলেম আমাদের 3 নম্বর প্রবলেম। 3 নম্বর প্রবলেমটা কি বলেছে দেখো, x² = 100 সমীকরণের দুটি বীজ হলো +-10। তা আমরা জানি x² = 100, তার মানে x = কি +-√100 +-100 বর্গমূল করলে 10, অর্থাৎ এটা সত্য আছে। এবার বলেছে a ও b ব্যস্ত ভেদে থাকলে a/b ধ্রুবক হবে। দেখো এরা দুজন কি ব্যস্ত ভেদে আছে, তাই তো, ব্যস্ত ভেদে থাকলে a ভেদ 1/b, তার মানে এখানে আমাদের ধ্রুবক যদি আনতে হয় a = k × 1/b, তার মানে a আর b কোনাকুনি গুণ হচ্ছে, তাহলে ab = k × 1 k, অর্থাৎ এদের গুণফলটা ধ্রুবক হবে, a/b ধ্রুবক হবে না, অর্থাৎ এটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, নেক্সট হচ্ছে 5 নম্বর প্রবলেম, এক কেন্দ্র বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে, কোনো সাধারণ স্পর্শকই থাকবে না। এক কেন্দ্র বৃত্ত, তো ধরো এই একটা বৃত্ত, এর কেন্দ্র এটা, আবার একটা বৃত্ত দিচ্ছি, এর কেন্দ্র হচ্ছে ওইটাই, তাহলে এদের সাধারণ স্পর্শক, এর যেটা স্পর্শক, এর কি সেটা স্পর্শক হবে, এর সেটা জ্যা হয়ে যাচ্ছে।
আবার এর যেটা স্পর্শক সেটা কি এর স্পর্শক হবে? একে তো টাচ করছেই না, তাহলে কী করে স্পর্শক হবে? অর্থাৎ এদের স্পর্শক থাকবে না, এটা মিথ্যা। 6 নম্বর প্রবলেম কি বলেছে দেখো, বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। দেখো একটা শঙ্কু জাস্ট রাফ আঁকছি আমি, ধরো এটা একটা শঙ্কু আছে, তাহলে এই শঙ্কুটার এটার ভূমির হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে উচ্চতা, তাহলে এটা উচ্চতা এইচ, এটা ব্যাসার্ধ আর, এটা হচ্ছে এল তির্যক উচ্চতা। দেখো এরা এইখানে এটা কি ত্রিভুজ পাচ্ছে? একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, তাহলে এটা সত্য। ঠিক আছে, তাহলে আমরা এখানে আলোচনা করলাম 3টে টাইপের প্রবলেম নিয়ে, এমসিকিউ, সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণ। এরপরে নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা তোমরা পাও। এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। থ্যাংক ইউ।